কলকাতা থেকে মাইল 10 দূরে একটা ছোট্ট গ্রাম, নাম মানহারা। কিছুদিন ধরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে রাত করে যারা বাড়ি ফিরছে তাদের মধ্যে অনেকেই প্রাণ হারাচ্ছে। চারদিকে হইচই পড়ে গেল। পুলিশ, থানা, হাসপাতাল, কর্তৃপক্ষ কেউ কোনো কারণ খুঁজে পেল না। গ্রামের মধ্যে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যের পর আর কেউ বাড়ির বাইরে যাচ্ছে না। যাদের রাত করে ফিরতেই হচ্ছে তারা বড় বড় টর্চ নিয়ে দল বেঁধে ফিরতে লাগলো। আর এটাই আশ্চর্য ব্যাপার, যারা প্রাণ হারিয়েছে তারা কেউই দলের সঙ্গে নয়, একাই ছিল। মানহারা গ্রামের দুটো বাড়ি নাম করা। একটা হলো গ্রামের এক প্রান্তে নবীন দত্ত, আর অন্য প্রান্তে রতন ঘোষের বাড়ি। নবীন বাবু আর রতন বাবু দুজনেই ছিলেন দুজনের পরম বন্ধু। তারা আজ বেঁচে নেই। তাদের ছেলে মহিম দত্ত আর রমেশ ঘোষ ওই বাড়ি দুটোর মালিক। দুটো পরিবারের মধ্যে এখনো আত্মীয়তা বজায় আছে। তাই একটু দূরে হলেও রমেশ ঘোষের মেয়ে লক্ষ্মী প্রায়ই যায় দত্ত বাড়িতে। ওদের বাড়ির লোকেরাও আসে রমেশ ঘোষেদের বাড়িতে। দুটো বাড়িতেই প্রায় একই সঙ্গে দুটো অঘটন ঘটে গেল। একই সঙ্গে লক্ষ্মীর আর মহিম দত্তের ছেলে নান্টুর বিয়ে ঠিক হলো। প্রায় একই দিনে দুজনের বিয়েও হয়ে গেল। লক্ষ্মীর বিয়ে হলো পাশের গ্রামে একটি ছেলের সঙ্গে, আর নান্টুর বিয়ে হলো সেই গ্রামেরই এক কবিরাজের মেয়ে নলিনীর সঙ্গে। ঠিক 1 মাস পরে লক্ষ্মী বিধবা হয়ে ফিরে এলো বাবার কাছে, আর নান্টুর বউ নলিনী হঠাৎ গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরল। লক্ষ্মীর ভাই রজত কলকাতার কলেজে পড়ে, মেস বাড়িতে থাকে। প্রত্যেক শুক্রবার বাড়ি ফেরে আর রবিবার রাতে আবার কলকাতায় ফিরে যায়। গ্রামে যখন এরকম অবস্থা চলছে তখন একদিন সন্ধেবেলা রজত বাড়ি এলো। লক্ষ্মী ঘরদোর সাজিয়ে কত রকম রান্না করে রাখে প্রত্যেক শুক্রবার ভাইয়ের জন্যে। কিন্তু এবারে রজত একটু অবাক হলো। দিদি যেন কেমন অন্যমনস্ক। প্রত্যেকবার রজতকে দেখে খুশিতে জড়িয়ে ধরে লক্ষ্মী, কিন্তু আজ একটু হেসে এড়িয়ে গেল। বেশ চিন্তায় পড়ল রজত। মার কাছে একটা কথা শুনে চিন্তাটা আরো বেড়ে গেল রজতের। লক্ষ্মী নাকি সারাদিন স্বাভাবিক থাকে, কিন্তু অন্ধকার হলেই অন্যরকম হয়ে যায়। রজত ঠিক করলো দিদিকে ডাক্তার দেখাবে। হতেই পারে অল্প বয়সে তো খুব শোক পেল। সত্যিই তাই। সকালবেলা লক্ষ্মী আবার সেই আগের মতো ভাইকে দেখে বলে ওঠে, ওহ, তোর জন্য আমি সারা সপ্তাহ বসে থাকি, জানিস? নিজে রান্না করি, মাকে করতে দিই না। তাছাড়া মার তো বয়স হলো, বল? সে তো বটেই। জানিস ভাই, তুই এবার থেকে যখন আসবি সন্ধে করবি না, আর দল বেঁধে আসবি। শুনেছিস তো গ্রামে কি সব ঘটছে? তুই চিন্তা করিসনি দিদি, আমি ঠিক থাকবো। থাক থাক, আর বেশি তরপাসনি তো। দিদির ভয় দেখে হেসে ফেলে রজত। এই তো, দিদি তো আগের মতোই আছে, তবে মা মিথ্যে ভয় পাচ্ছিল। না, সন্ধ্যের পর থেকেই দিদির পরিবর্তন লক্ষ্য করে রজত। কেমন যেন আরো আরো ছাড়ো ছাড়ো অবস্থা। কিছু জিজ্ঞেস করলে এমন ভাবে উত্তর দেয় যেন এ বাড়িতে নতুন, কিছুই জানে না।
মা অসুস্থ। দিদি রজতের সব দেখাশুনো করে। রজত প্রত্যেক শুক্রবার রাত্রিরে এসে ধুতি পাঞ্জাবি পরে। সোনার বোতামটা বার করে দেয় লক্ষ্মী। কিন্তু গতকাল রাত্রিরে লক্ষ্মী ওটা দিতে ভুলে যায়। তাই সন্ধেবেলা রজত বলল, দিদি আমার সোনার বোতামটা বার করে দে তো। কি রকম অদ্ভুত চোখে চাইল লক্ষ্মী, তারপর পাশ কাটিয়ে চলে গেল। তার প্রিয় দিদি, তার কি হলো? দূরে একটা বটগাছ দেখা যায় রজতের জানালা দিয়ে। রজত রাতের অন্ধকারে ওই গাছটার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা করতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ। রজত সজাগ হয়ে যায়। কোথায় যেন শব্দ হলো। পাশের ঘরেই দিদি থাকে। রজত বিছানা ছেড়ে উঠে পড়ে। টেবিলে রাখা ঘড়িটার দিকে চোখ পড়ে। রাত 12টা। গ্রাম তো, রাত 12টাতেই সবার মাঝরাত। রজত দেখল দিদি ঘর থেকে কোথায় যেন যাচ্ছে, কিন্তু দিদি যেন ঘুমের ঘোরে হাঁটছে। দরজা খুলে দিদি এগিয়ে চলল ধীরে ধীরে। রজত কি ভেবে বালিশের নিচে থেকে জোরালো টর্চটা বার করে নিল। তারপর দিদিকে অনুসরণ করতে লাগলো। কোথায় যাচ্ছে দিদি? এই তো সকালে বারবার বলছিল রজতকে রাত্রির বেলা যেন বেরোসনি। তবে দিদি কেন বেরোচ্ছে? একটা রহস্যের গন্ধ পাচ্ছে রজত। ভাবলো দেখি না, দিদিকে ডেকে বারণ করে, জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। একবারও খুব আস্তে ডাকলো, দিদি, কিন্তু লক্ষ্মী শুনতে পেল না। রজত দেখলো লক্ষ্মী সদর দরজা খুলে বট গাছের দিকে এগিয়ে চলেছে। থমকে দাঁড়ালো রজত। লক্ষ্মী ঠিক বট গাছের তলায় এসে এক লাফ মারল, একদম গাছের মগডালে গিয়ে বসলো। এ কি? রজত হতচকিত হয়ে কি করবে ভেবে না পেয়ে ছুটে গেল বট গাছের নিচে। চিৎকার করে উঠল, দিদি দিদি তুই কোথায়? হঠাৎ চোখের সামনে একটা মুখ। কি বিভৎস! চুলগুলো মুখটা ঢেকে রেখেছে, মুখটা নিচে করে ঝুলে পড়েছে। ভয়ে দুপা পিছিয়ে এলো রজত। হি হি করে হেসে উঠল মূর্তিটা। মুহূর্তের মধ্যে প্যান্ডুলামের মতো দুলে ওঠে মুন্ডুটা। চুলের মধ্যে থেকে মুখটা দেখা গেল। এ তো লক্ষ্মী। চিৎকার করে উঠল রজত, একে একে কে তুই? দিদিকে ভর করেছিস? মুন্ডুটা চিৎকার করে ওঠে। মুন্ডুটা বুঝি তাকে কামড়াতে আসছে। রজত একটা বড় ইটের টুকরো তুলে ছুঁড়ে মারলো মুন্ডুটার দিকে। আঘাত পেয়ে মুন্ডুটা তেড়ে এলো ওর দিকে। পালাতে গিয়ে বাড়ির দরজার কাছে পড়ে গিয়ে রজত অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে রজত দেখলো সে তার ঘরে শুয়ে আছে। পাশে মা, বাবা, দিদি। দিদি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা ওর হাতের ওপর হাতটা রেখে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ওর দিকে। রজতের খুব ক্লান্ত লাগলো। তার হঠাৎ সব মনে পড়ে গেল। ধরফর করে উঠে বসে লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল, দিদি আমাকে ছেড়ে দে, আমি যে তোর একমাত্র ভাই। অবাক হয়ে বলল লক্ষ্মী, তা তো বটেই, কিন্তু তুই এইসব বলছিস ভাই? ছেড়ে দেওয়ার কথা ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা আমার কি হয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না আমরা। সকালবেলা বুধোর মা দুধ দিতে এসে হাউমাউ করে চিৎকার করে বলে, কে কোথায় আছো গো? এসো, ছুটে এসো, দাদাবাবু এখানে পড়ে আছে। বাড়ির সবাই আমরা ছুটে গিয়ে দেখি সদর গেটের কাছে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সবাই মিলে তুলে এনে ঘরে শুইয়ে কবরেজ মশাইকে খবর দিলাম। উনি বললেন কোনো কারণে মনের উপর চাপ পড়েছে, রাত জেগে পড়াশোনা করেছে বোধহয়, একটু রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে।
তা তুই হঠাৎ মাঝরাতে বাইরে বেরোতে গেলি কেন বলতো? তোকে না কত করে বারণ করেছিলাম। কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলি নাকি? স্বপ্ন? কথাটা ধাক্কা দিয়ে গেল রজতকে। স্বপ্ন? হয়তো তাই হবে, স্বপ্ন সে দেখেছিল, কিন্তু কি বাস্তব? যেন মনে হচ্ছে সব সত্যি। ওহ, দুঃস্বপ্ন বটে একটা। হঠাৎ রজতের চোখে পড়ল দিদির কপালে সদ্য আঘাতের চিহ্ন। জায়গাটা নীল হয়ে আছে। রজত ছটফট করে উঠল। মনে পড়ল ইট ছুঁড়ে মুন্ডুটাকে আঘাত করার দৃশ্যটা। ওই দাগটা কিসের রে? আর বলিসনি, তোকে তুলে আনার সময় দরজার শিকলটায় জোরে ধাক্কা লেগে গেল। রজত লক্ষ্মীর সরল কথাগুলো শুনে মহাদ্বন্দ্বে পড়ে গেল। তবে কি সে সত্যিই স্বপ্ন দেখেছিল, নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে হাঁটার অভ্যেস হয়েছে? কিন্তু তা যদি হতো, তবে মেশের লোকেদের কাছে তো আগে জানতে পারত। কি জানি, তবে এমনও তো হতে পারে কদিন ধরে গ্রামে নানা রকম গল্প গুজব শুনে স্বপ্নের মধ্যে এমনটা ঘটেছে। এসব ব্যাপার অবচেতন মনে ছাপ ফেলতেই পারে। মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও কিছুতেই সে ভুলতে পারছে না। ব্যাপারটা সে আর একবার বাজিয়ে দেখবে।